লাইট ক্যামেরা অ্যাকশন, শুটিং ফ্লোরে হইচই, গেটে সাধারণ মানুষের লাইন, এসব যেন এখন সোনালি অতীত। বেশিরভাগ শুটিং ফ্লোরই থাকে তালাবদ্ধ, যেন স্থবিরতার জং ধরেছে এফডিসির দেয়ালে দেয়ালে। পাশাপাশি কর্নার থাবায় এফডিসি হয়ে পড়েছে আরও স্থবির। এফডিসির হালচাল জানতে আহমেদ তাওকিরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এই যে বেগানা নারী, এই যে যমুনা টেলিভিশনে তুমি যে কোনো পর্দা ছাড়া আটো সাটো জিন্সের প্যান্ট পরে এসে এই যে খবর তো আসলে দিচ্ছ নাকি তোমার নিজেকে দেখাচ্ছ সেটাই তো বুঝলাম না। মানে তুমি কতটা আকর্ষণীয় সেটা দেখানোর উদ্দেশ্যই মনে হয় ব্যাপক। কারণ তুমি যে খবর দিলে এটা তো একটা ফালতু খবর, এটা কোনো খবরই না আসলে। এফডিসি কেন এখন আর আগের মতো কার্যকরী নাই, তার ফ্লোর বন্ধ হয়ে যাচ্ছে, এটা কোনো খবর হলো নাকি? মুসলিম বিশ্বে এফডিসি এতদিন যে ছিল এটাই তো মানে অতিরিক্ত। এতদিন ধরে যে ছিল আমাদের হুজুররা আলেমরা এতদিন ধরে যে ওটা থাকতে দিছিল, আগুন জ্বালিয়ে ওটাকে ধ্বংস করে দেয়নি, এই ধরনের একটা হারাম তৈরির কারখানাকে, এটাই অনেক বেশি না? এখন ওইটা কেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এটা কোনো খবর হলো? ওটা তো হওয়ারই কথা। এটা মুসলিম বিশ্বে এই ধরনের হারামের কোনো জায়গা নেই। এবং এটা তো আর আমার কথা না। তো যাই হোক, আরো মনে হয় এই খবরে কিছু বলতে চাচ্ছে, আমরা সেটা একটু শুনে বাকি কথাটা বলি আর কি। একসময় অতিরিক্ত শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্রের শীর্ষ তারকাদের পদচারণায় মুখর থাকত এফডিসি। এখন বিকেল হলে হাতে গোনা কিছু উঠতি তারকা ছাড়া আর কাউকে দেখা যায় না এখানে। কিছু মিউজিক ভিডিও আর নাটকের শুটিং ছাড়া খুব বেশি সিনেমার শুটিংও হয় না এখন। বেশিরভাগ সিনেমার শুটিংই হয় বাইরে। স্থবির এই এফডিসিতে শেষ পেরেকটা মেরেছে করোনা ভাইরাস। এই ছেলেটা কি উল্টাপাল্টা খবর পড়ে? করোনা ভাইরাস কি এফডিসি কে বন্ধ করতে পারে নাকি? ফালতু কথা যত। গত যে মানে কয়েক দশকে বাংলাদেশে ইসলামের যে উল্লঙ্ঘন ঘটছে, এর ফলে মানুষজন আস্তে আস্তে বুঝে গেছে যে এই যে সিনেমা, এটা হলে একেবারে অত্যন্ত হারাম একটা কাজ। এবং সেটা তো হুজুরদের বলারও দরকার পড়ে নেই, কারণ আমরা নিজেরাই দেখেছি যে এই সিনেমাতে অর্থাৎ এই চলচ্চিত্রতে যারা অভিনয় করতো, এই যে শাবানা, তারপরে কোন এক অনন্ত জলিল না কে দেখলাম, তারপরে আরো ওই যে কয়দিন আগে কে জানি বিজ্ঞাপন করতো, কি জানি নাম ভুলে গেছি, একের পর এক দেখলাম ঘোষণা দিয়ে তারা কি এই চলচ্চিত্র অঙ্গন ত্যাগ করে তারা হিজাবি নারী হয়ে এখন আল্লাহ বিল্লাহ করে কোরআন পাঠ করে জীবন কাটাবে। এবং এতদিন ধরে তারা যে অভিনয় করেছিল এজন্য তারা কি করলো, তওবা করলো। আর অনন্ত জলিল সম্ভবত আমার মনে পড়ে যে সে এটা ত্যাগ করে ওই তাবলিগে যোগদান করে বাকি জীবনটা ইসলামের খেদমতে কাটাবে বলে প্রতিজ্ঞা করেছিল। আমি জানি না এখনো সেই প্রতিজ্ঞা আছে নাকি নাই, কিন্তু কথা হচ্ছে যারা নাকি প্রথিত যশা শিল্পী, যারা নাকি এই চলচ্চিত্রের সাথে জড়িত ছিল, তারা যদি একেবারে রাতারাতি এই ধরনের ঘোষণা দিয়ে তওবা করে এবং এটাকে খারাপ বলে, এটাকে একটা গুনাহের কাজ বলে গণ্য করে যদি এখান থেকে দূরে সরে যায়, তাহলে এফডিসি বন্ধ হবে না তো কি ওখানে কি মানে মানে চাঁদের হাট বসবে? মস্কারি করে, হ্যাঁ মস্কারি করে। একটা মুসলিম দেশে এটাই তো হওয়ার কথা। মানুষজন যখন ইসলাম জানতো না তখন এই গান বাজনা সিনেমা চলচ্চিত্র নিয়ে ব্যস্ত ট্যস্ত থাকতো, কিন্তু আস্তে আস্তে হুজুররা বাংলাদেশের মানুষের মধ্যে প্রকৃত সহি ইসলাম প্রচার করে তাদেরকে খাঁটি মুসলমান করতে পেরেছে। এই জন্যে তারা লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা স্থাপন করেছে। এখন মানুষের মনে ইসলাম ছাড়া আর কিছুই নাই। যখনই ইসলাম চলে আসছে তখনই সিনেমা দূর হয়ে যাবে, তাই তো? এটা তো আমার কথা না, সিনেমা যে কত প্রকারে একটা হারাম জিনিস আমরা সাম্প্রতিক কালের সবচেয়ে আলোচিত যে হুজুর মামুনুল হক, আমরা তার মুখ থেকেই শুনি, দেখি উনি কি বলেন। ইবনে আরবি নামক একজন আইডি থেকে প্রশ্ন করা হয়েছে। হযরত আমার প্রশ্ন হলো, দিরিলিস নামে একটি ইসলামী ইতিহাসের হয়তো চলচ্চিত্র তৈরি হয়েছে তুর্কিস্তান থেকে, আমরা সেটা দেখতে পারবো কিনা? না ভাই, যে ধরনের যে কোনো ইসলামের নামে হোক, যে ধরনেরই হোক চলচ্চিত্র নির্মাণ করা হয়, সেখানে বেগানা নারী চরিত্র চিত্রায়ন করা হয়। এই সকল নারী চরিত্র দেখাটা, এটা বেগানা নারীকে দেখা পুরুষের জন্য তো কোনোভাবেই হালাল বা জায়েজ হতে পারে না। মামুনুল হক নিজেকে বাঁচিয়ে উত্তর দিল, মানে
ইসলামের দৃষ্টিকোণ থেকে উত্তরটা দিল, কিন্তু হাফ সত্য, মানে অর্ধ সত্য বলল। প্রথমত সে বলল যে দি রিলিজ, যেটা নাকি ওই যে টার্কিশ একটা ধারাবাহিক সম্ভবত নাটক বা ড্রামা সিরিজ হতে পারে, ইসলামের ইতিহাসের উপরে ভিত্তি করে। তো এখানে সে সঠিকভাবেই বলছে, মামুনুল হক এই কথাটা সঠিকভাবেই বলছে যে ইসলামের নামে হোক আর যাই হোক, ওই ধরনের কোনো চলচ্চিত্র বা ওই ধরনের কোনো ওই চলবে না, এগুলো এগুলো একেবারেই হারাম। কিন্তু পরবর্তীতে এটাকে আবার একটু বলল যে এখানে তো বেগানা নারীদেরকে দেখানো হয় এই জন্যই, কিন্তু এই কথাটা আসলে ভুল। চলচ্চিত্র বা টেলিভিশন অথবা এই যে সিনেমা বা মানে মুভি যাই বলি না কেন, এখানে বেগানা নারী দেখানো হয় বলে যে এটা হারাম তা আসলে না, আসলে ছবি দেখা হারাম, এই জন্যই এটা হারাম। এখানে ওই যে বেগানা নারী দেখানো হোক আর না হোক তাতে কিছু যায় আসে না, অর্থাৎ ছবি দেখা হারাম এই জন্যেই, এটা ইসলামের নামে করা হোক আর যাই কিছু করা হোক না কেন, এটা দেখাটাই হারাম। এখানে বেগানা নারী হতে হবে এমন কোনো কথা না, বেগানা পুরুষ মানে জাস্ট পুরুষ হলেও একই কথাই প্রযোজ্য, অর্থাৎ যাহা হারাম তাহা হারাম। তাহলে অর্ধসত্য মানে অর্ধেক অর্ধেক সত্য করে বললো কেন মামুনুল হক? আসলে বিষয়টা হচ্ছে যে ইদানিং কালে সে তো ওই টেলিভিশনে বা ইউটিউবে ফেসবুকে এসে লম্বা চওড়া বক্তৃতা মারে, তারপরে সে যে আন্দোলন করছে, টেলিভিশনে সাংবাদিকরা সেগুলো তো আবার টেলিভিশনে দেখায়, দেশে খুব নাম ডাক হয়ে গেছে, তাই তো। এখন সে যদি বলে যে এই ছবি দেখাই হারাম, মানে এই টেলিভিশন দেখাই হারাম, তাহলে তো নিজেই তো বাবা বিপদে পড়ে যায়। তার মানে নিজেই যে আসলে হারাম কাজ করছে, হ্যাঁ, এই ফান্দে পড়ে যায় না। এই জন্য সে কৌশল করে উত্তর দিল। ও কোনো হাদিস দেখাতে পারবে যে ওর একটা হাদিসে আছে যে সেখানে লেখা আছে যে বেগানা নারী দেখাই খালি হারাম? একটা হাদিসও সে দেখাতে পারবে না। বরং আমি হাদিস দেখাতে পারবো যেখানে নবী নিজে শুধুমাত্র ছবি দেখেই নাউজুবিল্লাহ বলে উনি ঘর থেকে বের হয়ে গেছেন। ওই যে বিখ্যাত সেই হাদিস, আয়েশার ঘরে একবার উনি প্রবেশ করছিলেন, তখন উনি ওই আবার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আয়েশা তাকে বললো, হুজুর কি ব্যাপার? বলল যে নবী তখন বললেন যে দেখো তোমার জানালা একটা পর্দা লাগানো আছে, এই পর্দায় এমন কিছু জীবজন্তুর ছবি আছে যেটা ইসলামে হারাম, এবং এই ধরনের ছবি যদি কোনো ঘরের মধ্যে থাকে, যার নাকি জীবন আছে, এই ধরনের কোনো জীবজন্তুর যদি ছবি থাকে, তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখানে যে দেখলো, এই দেখাটাই কিন্তু হারাম। এবং উনি যদি এমন হতো যে ওইটা যে আঁকছে বা যে যে নাকি ছবি তুলছে শুধুমাত্র তার জন্য এটা হারাম তা না, যে আঁকছে বা যে তৈরি করছে তার জন্য তো অবশ্যই হারাম। একই সঙ্গে কেউ যদি সেটা দেখে তাহলেও হারাম। এখন মামুনুল হক শুধুমাত্র নারীর কথা বললো, কারণ এত বোধগম্য, কারণ যদি শুধু ছবি দেখাই হারাম হয় তাহলে তো নিজেই ধরা খায়, তাহলে তো নিজের আর চেহারা মোবারক আর ওই টেলিভিশনে দেখানো যায় না, তাই না? সো এই জন্য কায়দা করে উত্তরটা দিল। কিন্তু সে যাই হোক, মামুনুল হক নিজের ধান্দায় হোক আর স্বার্থে হোক, যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, আমার ব্যাখ্যা তো সঠিকই হবে। এখানে খবর হচ্ছিল এফডিসি কেন ধ্বংস হয়ে গেল। আরে বাবা, এফডিসি তো ধ্বংস হবেই, এতদিন ছিল কেন? আর ওখানে আসলে আমাদের উচিত, দেশবাসীর উচিত আন্দোলন করে ওখানে বিশাল একটা ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা, যেখানে হুজুর তৈরি হবে আরো বেশি করে, আলেম তৈরি হবে আরো বেশি করে, ইমাম তৈরি হবে, মুয়াজ্জিন তৈরি হবে, বিশাল একটা কওমি মাদ্রাসা তৈরি করা, যেটা হাটহাজারীর চাইতেও বিরাট হবে। কারণ আমরা চতুর্দিকের আলামত থেকে স্পষ্ট বুঝতে পারছি যে বাংলাদেশে খুব তাড়াতাড়ি হয়তো ইসলামী শাসন বা শরিয়া বিধান চালু হবে, খিলাফত প্রতিষ্ঠিত হবে, এবং তখন গোটা বাংলাদেশের যে সরকারি কার্যক্রম পরিচালনার জন্য, প্রশাসন চালু রাখার জন্য অনেক আলেম, অনেক শিক্ষিত আলেম, মৌলবী, হুজুর লাগবে। তো এতগুলোর যোগান কোথা থেকে দিবে? তো এই জন্য সরকারের উচিত এখানে একটা বিশাল ইসলামী প্রশিক্ষণ কমপ্লেক্স তৈরি করা, যেখান থেকে হাজার হাজার হুজুর, আলেম এরা বেরোবে, যারা নাকি ভবিষ্যতে বাংলাদেশকে একেবারে সোনার, মানে আমাদের নবী যেমন একটা সোনার মদিনা গঠন করেছিলেন ইসলামী সাম্রাজ্যের, সেরকম আমরা গঠন করতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। ধন্যবাদ সবাই। এখানে